আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যুদ্ধ একদমই অনিবার্য ছিল। কারণ হচ্ছে যে দুটো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে যাদের, এবং দুটো পরাশক্তি, তারা কিন্তু দীর্ঘদিন যাবত, অর্থাৎ সেই টুরিস্ট অ্যাটাকের ঘটনার পর থেকেই কিন্তু দুই পক্ষই এক ধরনের প্রস্তুতি নিচ্ছিল। অর্থাৎ সেটা হয়তো আহ, গত রাতে এসে একটা পরিসমাপ্তি হলো, এবং এই পরিসমাপ্তির মধ্য দিয়ে মূলত ইন্ডিয়া এই যুদ্ধের শুরুটা করলো। এবং এটাকে আপনি যদি বলেন যে কিভাবে মূল্যায়ন করব, তাহলে হচ্ছে এটা কাইন্ড অফ ডিপ্লোম্যাটিক ফেইলিওর। কারণ হচ্ছে এই সময়ে এসে একটি রাষ্ট্রকে আপনি আঘাত করা, সেটা যে পরিসরই হোক না কেন, ক্ষুদ্র কিংবা বৃহৎ, কিংবা আমরা যেটাকে বলি লিমিটেড ওয়ার ভার্সন, কিংবা আহ, আপনার ফুল স্কেল ওয়ার, কিংবা কনভেনশনাল ওয়ার, যেভাবেই ব্যাখ্যা করি না কেন, এটা সত্য যে গত রাতে ইন্ডিয়া পাকিস্তানের ভূমিতে হামলা করেছে। এবং এরই মধ্য দিয়ে কিন্তু আমরা বলতে পারি যে যুদ্ধের যে সূচনা, সেটি ইন্ডিয়া শুরু করলো। গত রাতে ইন্ডিয়া শুরু করলো সেটা যেমন ঠিক, পাশাপাশি এই যুদ্ধের যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেটিও কিন্তু রয়েছে। অর্থাৎ এর আগেও কিন্তু উভয় পক্ষই, এক পক্ষ আর এক পক্ষের সাথে যুদ্ধে জড়িয়েছে। এবং যে যুদ্ধগুলোর কথা আমরা জানি, বিশেষ করে 1948-এর কথা, 1965-এর কথা, তারপরে আমরা বলতে পারি 1999-এর কথা। কাজেই এর আগেও যুদ্ধ সংগঠিত হয়েছে, অর্থাৎ শুধুমাত্র এই কাশ্মীরকে কেন্দ্র করে। এখন সেক্ষেত্রে যদি আমাদেরকে প্রথমেই বলতে হয়, তাহলে এটা এরকমের যে এই যুদ্ধের মূলত সূচনাটা এখানকার এই মাটি কিংবা এখানকার এই ল্যান্ড ডিসপিউট নিয়ে। অর্থাৎ ইন্ডিয়া মনে করে যে এটা তার সম্পত্তি কিংবা তার রাষ্ট্রের অংশ। ঠিক একইভাবে পাকিস্তানও কিন্তু সেটাই মনে করে। এবং এই মনে করার পিছনে দুই দেশের আহ, দুই দেশের বেলায় যৌক্তিক কিছু অবস্থান রয়েছে, কিছু কার্যকারণ রয়েছে। অর্থাৎ যখন ধরুন আপনি অষ্টম শতক থেকে 1200 শতক পর্যন্ত হিন্দু রাজারা কিংবা হিন্দুরা এই ভূমিকে শাসন করেছে, সেই জায়গা থেকে এটাকে ইন্ডিয়া তাদের মতো করে ক্লেম করে। ঠিক তদ্রূপ আবার এর পরের যে সময়টা, অর্থাৎ আপনি যদি 1339 থেকে শুরু করেন, এবং সর্বশেষ আমরা বলতে পারি এখন যিনি ক্ষমতায় রয়েছেন, ধরুন আমরা জম্মু কাশ্মীরের কথা বলছি, ইন্ডিয়ান অধ্যুষিত ওমর আব্দুল্লাহ এখনকার যে মুখ্যমন্ত্রী, এই পুরো সময় জুড়ে কিন্তু আমাদের ইতিহাস ঘাটলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এখানে এর মধ্যে আফগানরা শাসন করেছে, মোগলরা শাসন করেছে, এবং মূলত মুসলমানরা শাসন করেছে। ঠিক তেমনি, এবং এখানে কিন্তু এই শাসন করতে গিয়ে তার আগে পরে অনেক রকম মুসলিমরা বিভিন্নভাবে সাপ্রেস হয়েছে কিংবা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। সেটাকে কিন্তু তারা, পাকিস্তান একটা অনেক বড় ইস্যু মনে করে। ঠিক তদ্রূপ এই ভূমিকে কেন্দ্র করে একটি ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে যখন কাশ্মীরকে ইংল্যান্ড কিংবা ব্রিটিশরা রেখে যায়, তখন কিন্তু সর্বশেষ আমরা যদি দেখি, অর্থাৎ আপনি সেই প্রাচীনকালে যখন মানে কেশব মুনির থেকে শুরু, অর্থাৎ ধরুন বৈদিক যে ঋষি ছিলেন তার সময়কার যে প্রার্থনা গাথা, যেখান থেকে কাশ্মীরের নামকরণ, সেই কেশব মুনির থেকে শুরু করে আমরা যদি মধ্যযুগে আসি, তখন আপনি হিন্দু, বৌদ্ধ, মুসলমান শাসনের মধ্যে আমরা পড়ি। এরপরে সর্বশেষ যখন হচ্ছে ডোগরা রাজত্ব এবং ব্রিটিশদের যে কনস্পিরেসি, অর্থাৎ তারা যখন চলে যায়, চলে যাওয়ার আগে তারা শিখদের সাথে এখানে একটি যুদ্ধে সংগঠিত হয় ব্রিটিশদের সাথে। এবং সেখানে কিন্তু সেই যুদ্ধে, অর্থাৎ ব্রিটিশরা জয়ী হয়। এবং জয়ী হওয়ার ফলে তারা শেষ পর্যন্ত তখনকার যে শিখ রাজা ছিলেন গুলাব সিং, তার কাছে কিন্তু 75 লক্ষ রুপিতে এই জমিটুকু বিক্রি করে দেন। এবং এর পট পরিক্রমায় দেখা যায় যে, অর্থাৎ আমি 1931 থেকে 48-এর কথা বলছি, তখন আজকের যার কথা আমি বললাম যে ওমর আব্দুল্লাহ রয়েছেন এখন মুখ্যমন্ত্রী, তার বাবা ছিলেন অর্থাৎ ফারুক আব্দুল্লাহ, তিনিও রাজনীতিক ছিলেন, কাশ্মীরের বিখ্যাত রাজনীতিক ছিলেন, লোকসভার আহ, আপনার সদস্য ছিলেন। এবং তার যে বাবা, অর্থাৎ এই এখনকার ওমর আব্দুল্লাহর পিতামহ যে, তিনি কিন্তু শেখ আব্দুল্লাহ, তিনি ওই সময়ে, অর্থাৎ মুসলমানদেরকে যে বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়ন করা হতো, সেইটার বিরুদ্ধে কিন্তু তার যে আহ, আপনার মুসলিম কংগ্রেস ছিল তখনকার সময়, তিনি গঠন করেছিলেন। এবং তিনি মূলত একটা স্বাধিকারের ডাক দিয়েছিলেন। এই উদ্ভূত প্রেক্ষাপটে দেখা যায় যে তখন ব্রিটিশরা চলে যাওয়ার সময় তারা রাজা হরি সিংকে ওই ফ্রিডমটুকু দিয়েছিলেন যে আপনি চাইলে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবেন, কিংবা পাকিস্তান অথবা ইন্ডিয়া যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন।
তো এভাবেই তিনি ছিলেন, কিন্তু কিছুদিন পরে যেটা দেখা যায়, অর্থাৎ 1947-এর অগস্টে দেশভাগ হলো, কিন্তু অগস্টের আপনি দেখেন অক্টোবরে এসে দেখা গেল যে পাকিস্তান, পশতুনরা, তারা এই ভূমিটা তাদের ক্লেম করে, অর্থাৎ ওই রাজার যে হরি সিংহের যে টেরিটরি তার মধ্যে তারা ঢুকে পড়লো। তখন কিন্তু হরি সিং সে নিজে তার সেফটির জন্য ইন্ডিয়ার প্রতি এক ধরনের সমর্থন প্রত্যাশা করলেন, এবং সেখানেও একটি ছোট গল্প রয়েছে। কারণ তখন জনাব নেহেরু, ওই সময়ে জওহরলাল নেহেরু যেহেতু তার আদি বা পূর্বপুরুষদের বসতভিটা ছিল কাশ্মীরে, তার এক ধরনের দুর্বলতা ছিল, তিনি চেয়েছিলেন যে কাশ্মীর তাদের সাথেই থাকুক, এবং তারা কিন্তু এটাকে অ্যাকসেশন করেন পরে ট্রিটি, যেটা আমরা জানি যে, এবং রাজার সাথে তাদের বেশ কিছু কমিটমেন্ট হয়, অর্থাৎ কি কি করা যাবে কি কি করা যাবে না। যেমন ধরুন, ভারতবর্ষের কোনো নাগরিক ওই কাশ্মীর অধ্যুষিত অঞ্চলে কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না, কিংবা হচ্ছে গিয়ে আপনার ওখানকার কোনো ল্যান্ড ক্রয় করতে পারবে না। এরকমের বেশ কিছু আপনার পয়েন্ট দিয়ে আমরা ওই ট্রিটিকে দেখি। কিন্তু সর্বশেষ যেটা হলো যে সেই জায়গায়ও কিন্তু আপনার হরি সিং থাকতে পারলো না, কারণ হচ্ছে ওই সময়ের পর থেকে বেশ কয়েকবার ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এ নিয়ে সংঘাত হয়। কারণ কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তারও কিন্তু যে বাড়ি, অর্থাৎ যে বসতভিটা পূর্বপুরুষদের, সেটাও কিন্তু ইন্ডিয়াতে আমরা বলতে পারি, এবং সেটা গুজরাটে। অর্থাৎ তারও কিন্তু এইখানকার যে সংস্কৃতি, কৃষ্টি, কালচার তার প্রতি এক ধরনের, এবং কাশ্মীরের প্রতি তার এক ধরনের যে দুর্বলতা, সেটা কিন্তু তারও ছিল। এবং যেহেতু রিলিজিয়ান আসপেক্টে এই দেশ ভাগ করা হয়েছিল, সেক্ষেত্রে পাকিস্তানের যে ক্লেম, পাকিস্তানের যে দাবি, সেটা কিন্তু যুক্তির বিচারে আপনি উপেক্ষা করতে পারবেন না। এই গেল হচ্ছে কি আপনার প্রেক্ষাপট। এখন আপনি আসেন যে বর্তমান পরিস্থিতিতে, অর্থাৎ যখন এই যুদ্ধ গত, আহ, আমরা বলতে পারি যে টুরিস্ট অ্যাটাকের ঘটনাকে কেন্দ্র করে দুটো রাষ্ট্রই এক ধরনের আহ রণসজ্জা দীর্ঘদিন যাবৎ চলছে, যে কখন তারা একে অন্যকে অ্যাটাক করবে, এবং সেই জায়গায় খোদ রাষ্ট্রগুলোর যারা জনগণ, অর্থাৎ আমি ইন্ডিয়া এবং পাকিস্তানের কথা বলছি, যে ইন্ডিয়ান কূটনৈতিক ফেইলিওর এজন্যই বললাম যে তারা কিন্তু তাদের যে জনগণ, তারা চাচ্ছিলেন যে এক ধরনের অ্যাটাক ভারত সরকারের তরফ থেকে যেন পাকিস্তানে করা হয়। এবং তারা, আপনি খেয়াল করে দেখবেন সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যম, টেলিভিশন, আপনি যেখানে, যে এক ধরনের কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে। অর্থাৎ যুদ্ধ যে আনন্দের বিষয় হতে পারে, সেটা এই উপমহাদেশে এখন ভারতবর্ষের নাগরিক কিংবা পাকিস্তানের যে নাগরিক, তাদেরকে না দেখলে আপনি বুঝবেন না। যদিও আমরা অনেক আমরা বিশ্বাস করি, যুদ্ধ শুরু হয়ে গেলেও আমরা এটা আহ, চাই যে এই যুদ্ধ আর সামনে না আগাক, এবং এটা এখানে স্তীমিত হোক। কিন্তু আমাদের সে আশা কতটা পূরণ হবে, সেইটা আপনি যেমন প্রশ্ন করছিলেন যে যুদ্ধের এখন ফুল স্কেলে, অর্থাৎ কনভেনশনাল বা ট্রেডিশনাল যে ওয়ার, সেদিকে যাবে নাকি নিউক্লিয়ার ওয়ারের দিকে যাচ্ছে। তো পরিস্থিতি এই পর্যায়ে এখন এসে দাঁড়িয়েছে যে গোটা পৃথিবী কিন্তু দুটো ব্লকে ভাগ হয়ে গিয়েছে, পাকিস্তান এবং ইন্ডিয়ার এই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে। সেক্ষেত্রে দেখা যায়, আমার কাছে যেটা মনে হয়, যে আপনার আমরা যেটা সারা জীবন জেনেছি বা পড়েছি, আপনার আর্ট অফ ওয়ারে সঞ্জু বলছেন, দ্য সুপ্রিম আর্ট অফ ওয়ার ইজ টু সাবডিউ দ্য এনিমি উইদাউট ফাইটিং। অর্থাৎ এখানে এখন কিন্তু সেইটা কেউ, দুই রাষ্ট্রই কেউই কিন্তু সেটি আমলে নিচ্ছেন না। অর্থাৎ আপনি শৈল্পিক জায়গায় থেকেও যুদ্ধে একে অন্যকে যে পরাস্ত করা যায়, অর্থাৎ ডিপ্লোম্যাটিক ওয়েতে, সেই জায়গায় কিন্তু তারা নেই। এবং তারা কিন্তু যে যুদ্ধের সূচনা সেটা করলেন, এবং এই যুদ্ধের সূচনা এবং এর পরিসমাপ্তি কোথায় হবে, তার থেকে আহ গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে যে এই যুদ্ধে যে মানুষগুলো মারা যাবে, তারা নিতান্তই সাধারণ মানুষ। এবং যুদ্ধে যে কারণে আমরা সবসময় বলি যে সাধারণ মানুষ যারা, তারাই হেরে যায় যুদ্ধে, মূলত আসলে কেউই জিতে না। এবারে আসা যাক যে বাংলাদেশ এবং এই অঞ্চলের আসলে কি হতে পারে। এই যুদ্ধের আমরা যদি ফলাফল হিসাবে বিবেচনা করি, যে পুরো সাউথ এশিয়া কিংবা বাংলাদেশের কি পরিণতি হতে পারে, আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের বেলায় এটা মূলত আপনি বলতে পারেন যে এখানকার যে বাস্তবতা, তাতে প্রথমে ভৌগোলিক যে বাস্তবতা, সেটা আমাকে মাথায় নিতে হবে। এরপরে আপনার কূটনৈতিক কিছু চ্যালেঞ্জ রয়েছে আমাদের। তারপরে অর্থনৈতিক যে অভিঘাত, সেটা তো রয়েছেই। পাশাপাশি নিরাপত্তা এবং এক ধরনের শরণার্থী সংকট এই যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হতে পারে, এবং সামাজিক এক ধরনের অস্থিরতা ও ধর্মীয় রাজনীতি। আমি এই পয়েন্টগুলোর মধ্যে ভাগ করব, এবং ভৌগোলিক বাস্তবতায় আমি এটাই বলবো
যে যেহেতু বাংলাদেশের একটি বিরাট সীমানা জুড়ে হচ্ছে ভারতের আহ, আপনার বর্ডার রয়েছে এবং দুটো সীমান্ত রাষ্ট্র আমরা, কাজেই এখানে আপনি ধরুন যুদ্ধের যদি বড় পরিসরে সংগঠিত হয়, তাহলে বাংলাদেশ এর থেকে আপনার সেফ জোনে থাকা অনেকটা টাফ হয়ে যাবে। কারণ হচ্ছে যে এখানকার যে মানুষের যেটা আমি বলতেছিলাম, যে অর্থাৎ আপনার যে যুদ্ধ সংগঠিত হলে যেটা হয় শরণার্থীর যেটা যেটা আমরা 1965-এও দেখেছি, ইভেন আমরা 1971-এ দেখেছি। কাজেই এই সংকট আমরা অস্বীকার করতে পারবো না। পাশাপাশি ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে এখানে আহ, ভারত, আরব সি বলেন কিংবা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলেন, সেখানে তার রণরূপোত্তরী রয়েছে, যুদ্ধের দামামা বাজছে সেখানে। এপাশে হচ্ছে গিয়ে তার বে অফ বেঙ্গল এবং পুরো জায়গাটুকুই সে নিয়ন্ত্রণ করতে চাইবে। এবং আপনি জানেন যে এখান থেকে অস্ট্রেলিয়া, তারপরে হচ্ছে গিয়ে আপনার ইন্দোনেশিয়া, এই সব দেশ মূলত কয়লা কিংবা অন্যান্য যে কোনো ধরনের আপনার এই চ্যানেলটাকে, মালাক্কা প্রণালীকে ব্যবহার করে, ইভেন চায়না, তারা কিন্তু, জাপান, এরা কিন্তু এটাকে ব্যবহার করে। কাজেই এখন যদি ভাগে বিভক্ত হয়ে পড়ে, তখন কিন্তু ব্লক হবে, অর্থাৎ আপনার চায়না কিংবা পাকিস্তান এদের নেতৃত্বে একটা ব্লক, আবার ধরুন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা ইউএসএ, অথবা আমি জানি না সোভিয়েত ইউনিয়নের স্পষ্টত অবস্থান কি হবে এখানে। জিওপলিটিক্যালি এটাকে মানে অনেক ধরনের আমরা বলতে পারি যে শেপ রিশেপ তৈরি হবে ইতিমধ্যেই, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। পাশাপাশি কূটনৈতিক যে বাংলাদেশের চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এরকমের, আপনি ভারসাম্য নীতি অবলম্বন করবেন নাকি পক্ষপাত তুষ্ট হবেন। আপনাকে যদি ভারসাম্য রক্ষা করতে হয় এখন, সেটা কিন্তু সরকারের জন্য খুবই টাফ একটা বিষয়, কারণ আপনার চারদিক ঘিরে রয়েছে ইন্ডিয়া, ঠিক তেমনি আপনার পাকিস্তানের সাথে আমাদের একটি সম্পর্ক রয়েছে। দুই দেশের সাথেই আমাদের সুসম্পর্ক রয়েছে আমি মনে করি, এবং সেই সম্পর্কটা বাণিজ্যিক, আপনার অর্থনৈতিক বা ট্রেড ভিত্তিক। কাজেই এর একটি প্রভাব থাকবে, এবং যার ফলে যেটা আমি বলেছি যে অর্থনৈতিক যে অভিঘাত, আপনি জ্বালানি, তারপর খাদ্য মূল্য, পণ্য যেগুলো রয়েছে, এগুলোর মূল্য হু হু করে বেড়ে যাবে যুদ্ধ সংগঠিত হলে যেটা হয়। কাজেই এই বিষয়গুলো বাংলাদেশকে চ্যালেঞ্জ করতে হবে। এবং ন্যাশনাল যে সিকিউরিটি, ইতিমধ্যেই আপনি জানেন যে আমাদের মিয়ানমার বর্ডারে কার্যত রাষ্ট্রের তরফ থেকেই বারবার বলা হচ্ছে যে সেখানে নন স্টেট অ্যাক্টর যারা রয়েছে তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। কাজেই সেখানে আমাদের একটি সংকট রয়েছে। এখন যদি নতুন করে আরো একটি সংকট তৈরি হয় আমাদের ভারত এবং বাংলাদেশ সীমান্তে, সেটি আমাদের আসলে সিকিউরিটি কনসার্ন কিংবা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য অনেক বড় একটা হুমকির ব্যাপার হবে। এবং যদি কোনো কারণে মেঘালয়, মিজোরাম কিংবা ধরুন পশ্চিমবঙ্গ, এই সব জায়গা থেকে যুদ্ধের কারণে বাংলাদেশের দিকে আহ শরণার্থীর ঢল নামে, তাহলে সেটা সামাল দেওয়া বাংলাদেশের জন্য অনেক বেশি টাফ হবে। এবং সামাজিক অস্থিরতা বাড়বে, এটা যেমন ঠিক, পাশাপাশি ধর্মীয় যে আপনার রাজনীতি সেটা বেড়ে যাবে এখানে, এক্সট্রিমিজম তৈরি হবে। পাশাপাশি আপনি আরো বলতে পারেন যে যারা এখানকার রেডিকাল যারা রয়েছে, তাদের কর্মতৎপরতা এগুলো বৃদ্ধি পাবে। ফলে আপনার পুরো অঞ্চল জুড়েই কিন্তু এক ধরনের নিরাপত্তা ইস্যু তৈরি হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তাহলে এর ওয়ে আউট কি, কিংবা আমরা বাংলাদেশ অথবা এই অঞ্চল আমরা কিভাবে এর সমাধানের পথ খুঁজবো। আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য প্রথম যে কাজ, সেটি হচ্ছে আঞ্চলিক যে প্রতিরক্ষা প্রতিযোগিতা, সেটাকে আমাদেরকে জোরদার করতে হবে। আমাদের আমাদের আঞ্চলিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে বাড়াতে হবে। পাশাপাশি আপনাকে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে আপনাকে বিকল্প বাণিজ্য বা বাজার, এটাকে আপনাকে তৈরি করতে হবে। কারণ আপনি অনেকেই কিন্তু ধারণা করেছিল যে এই যুদ্ধটা আসলে সংগঠিত হবে না, কিন্তু আমরা যেটা দেখলাম শেষ পর্যন্ত কিন্তু শুরু হয়ে গেল। কাজেই সেটা হোক ছোট পরিসরে, কিন্তু এই যুদ্ধের যে ইফেক্ট, সেটা তো আমাদের বাজার কিংবা হচ্ছে বাজার ব্যবস্থাপনা বলেন, অর্থনীতি বলেন, এর মধ্যে পড়বে। কাজেই আপনাকে বিকল্প বাজারের চিন্তা করতে হবে। ঠিক তেমনি রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনায় আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে যে উন্নত প্রযুক্তির উপরে নির্ভরতা আমাদেরকে বাড়াতে হবে। এবং আমাদের যারা বর্ডার সিকিউরিটির দায়িত্বে রয়েছেন, তাদের আপনার লজিস্টিক সাপোর্ট বলেন কিংবা আপনি জনবল বলেন, যেভাবেই বলেন, অর্থাৎ একটি আধুনিক এবং প্রশিক্ষিত এবং প্রযুক্তি নির্ভর একটি বাহিনী আপনাকে তৈরি করতে হবে আপনার ন্যাশনাল সিকিউরিটির জন্য। এরপরে হচ্ছে গিয়ে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন এই যুদ্ধের ফলে, যেটা হচ্ছে গণমাধ্যম এবং সাইবার যে অ্যাটাক, কিংবা সাইবার জগতের বিভিন্ন রকমের দেখা যায় যে প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এগুলোর এক ধরনের মানে
বলতে পারেন যে একটি উৎসব মুখর অবস্থা চলছে। তো সেই জায়গা থেকে আমাদেরকে মোকাবেলা করতে হবে, এবং এগুলো মোকাবেলা করতে হলে আমাদেরকে রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি করতে হবে। কারণ এর বাইরে যেহেতু আমরা এই দুই দেশকেই উপেক্ষা করতে পারছি না, আবার আমরা নিজেরা যুদ্ধেও জড়াতে পারছি না, কাজেই আমাদেরকে নিজেদের যে স্বাধীন সার্বভৌম এবং হচ্ছে গিয়ে রাষ্ট্র হিসাবে আমাদের যে সার্বভৌমত্ব, সেই জায়গাটুকুকে যদি আপনার নিশ্চয়তা দিতে হয়, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে।